নমস্কার, রাত ৮টায় আপনার কথা নিয়ে ঠোঁটকাটা হাজির। প্রতিদিনের মতো ১ ঘন্টা থাকবে ৮টা থেকে ৯টা। আজ যে কত কি বলার আছে। বিনা মেঘে বজ্রপাত কাকে বলে, এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন ওরা। হঠাৎ ২২ এপ্রিল ঘুম ভেঙে যারা শুনলেন আর চাকরি নেই। আপনি বলবেন বিনা মেঘে দুর্নীতি হয়েছে, এটা হওয়ারই ছিল। ঠিক, দুর্নীতি হয়েছে, তাই রায়কে বেআইনি বলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে ভুল কেউ ধরিয়ে দিলে শুধরে নিতাম। ভুল বলুন বা দুর্নীতি, অস্বীকার করার উপায় আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন, কিন্তু তৃণমূলের ২ নম্বর গতকাল আর আজ একটা শব্দ খরচ করেননি। কোর্টের কথা বললেন আজ, কিন্তু ভুল করেও চাকরি প্রসঙ্গে ঢুকলেন না। কোথায় কোথায় তো হাইকোর্ট, কোর্টের রাজনীতি। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে কেস ফাইল করে, দরকার হবে এই ক্লিপ হাইকোর্টে আমরা জমা দেবো, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। যারা মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, আগামী ২৬ তারিখ তাদেরকে যোগ্য উচিত শিক্ষা দেওয়া উচিত কি উচিত না মায়েরা? কোর্টের কথা এলো লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে, কেউ এড়িয়ে যাচ্ছেন, কেউ ভুল বলছেন। আর যারা মন দিয়ে পড়ে পরীক্ষায় পাশ করে সরকারি স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তাদের বিনা মেঘে বজ্রপাত নয়, নিশ্চিন্ত সরকারি চাকরির ভরসায় ইএমআই নির্ভর জীবনে অভ্যস্ত হওয়া বাঙালির বিনা মেঘে বজ্রপাত নয়। ধর্মতলায় এতদিন দেখেছেন চাকরি চেয়ে বসে রয়েছে বাংলার ছেলেমেয়েরা। আজ থেকে বদলে গেছে সে ছবি। চাকরি হারিয়ে ধর্মতলায় বসছেন এই বাংলার আরো অনেক অনেক ছেলে মেয়ে। দেখুন আজকে ধর্মতলার ছবি। এরা চাকরি হারিয়েছেন গতকাল। এরা যোগ্য প্রার্থী ছিলেন, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। ধর্মতলার আজকের ভিড় দেখলেন, এর দায় কে নেবে? ঠগ বাঁচতে গাঁও উজাড় কেন হলো? কেন যোগ্যদের আলাদা করা গেল না? শুনুন কি বলছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। দিয়েছি আমরা, কিন্তু বারংবার জানিয়েও দিয়েছি, হলফনামাও দিয়েছি যে আমরা কিন্তু অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সুপারিশ পত্র ছাড়া একটাও নিয়োগ হয়নি। সুপারিশ কে করেছিল, কে নেবে দায়? ভুলের তত্ত্বে ভুল ভুলাইয়া অনেক হয়েছে। এবার তো স্পষ্ট উত্তরটা চাই। যোগ্যদের চাকরি গেল কেন? পাশে থাকার আশ্বাস রায়ের পর আগেও তো বহুবার শোনা গেছে। আশ্বাসে যে আর ছিঁড়ে ভিজছে না। কার সুপারিশে, কোন শক্তির জন্য ধর্নাতলা? আজকের ধর্নাতলার বাসিন্দার সংখ্যা বেড়ে গেল। দেখুন, नौकरियां हाई कोर्ट ने सस्पेंड कर दी। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি। কারো পাশে তাকে থাকতে হবে না, তিনি তার নিজের ভাইপোর পাশে থাকুন। এই মিথ্যাচারী নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তার কান ধরে ওঠবোস করা উচিত এসপ্ল্যানেডের মোড়ে এসে। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যেখানে খুশি যান না, জমালয় যান না, চোর চোরই থাকবে। ভোটের মুখে এরকম হাতে গরম ইস্যু এলে কে ছাড়ে? নেতারা তাই ঝাঁপিয়ে পড়েছেন হাইকোর্টের চাকরি বাতিলের রায় নিয়ে। বিগত বেশ কয়েক বছর ধরে শহর কলকাতার ধর্মতলা পরিণত হয়েছে ধর্নাতলায়। বিভিন্ন চাকরি প্রার্থীদের মঞ্চ বিভিন্ন জায়গাতে নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন, অবস্থান, বিক্ষোভ চালিয়ে গিয়েছেন। এবার সেই ধর্মতলা তথা ধর্নাতলায় দেখা গেল এক অন্য ছবি, যেখানে আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে একজন অপরাধ ৫ জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক। এখানে ১৯,০০০ নিরপরাধী শাস্তি পাবে। কাদের জন্য, কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো? প্রায় ১৯,০০০, যারা পুরোটা স্বচ্ছ। সিবিআইয়ের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে, সবার কাছে সমস্ত লিস্ট আছে, সমস্ত তথ্য আসা থাকা সত্ত্বেও আজকে আমাদেরকে এই অবস্থায় এই পরিণতি হয়ে যাচ্ছে। কোর্ট একটা রায় দেবে তো আমাদের প্রমাণ করুক আমরা দুর্নীতি। ৫,০০০ বা ৪,০০০ যা হয়েছে যাই না, তার জন্য ১৯,০০০-এর কোনো দোষ নেই। শুধু কলকাতাতেই নয়, কোচবিহার, শিলিগুড়ি, বহরমপুর সহ
বিভিন্ন জেলাতেই আচমকা চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের ছোট ছোট জমায়েত। সব জায়গাতেই ঘুরছে একটা প্রশ্ন, কোন অপরাধে তাদের সাজা পেতে হলো? আমরা যারা 19,000 জন জেনুইন, আমরা কোনো অপরাধই করিনি, কিন্তু আজকে আমরা পথে বসেছি। আমার কাছে আমার ওয়েমার শিটটা পর্যন্ত আছে, তাহলে আমি জানি আমি কত পেয়েছি, এবং আমার সঙ্গে আমার যারা যতজন রয়েছে, মানে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং পুরো পৃথিবী সবাই জানছে আমি কত নাম্বার পেয়েছি। অতএব আমি কেন এই অন্যায় শিকার হব? আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, আপনারা জানেন না আমরা কি সাংঘাতিক পরিস্থিতিতে। যোগ্য অযোগ্যটা পার্থক্য করা যাচ্ছে। দেখবেন বিচারপতির রায়ে বলেছেন যে কিছু জনকে বেতন ফেরত দিতে হবে, তাহলে এটা বোঝা যাচ্ছে যারা যারা দোষী তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে। যেখানে যোগ্য অযোগ্য পার্থক্যটা নির্ধারণ করা হচ্ছে, সেখানে যোগ্যদের কেন অযোগ্যদের সাথে মিশিয়ে দেওয়া হলো? আজকে তো আমার কাছে চাকরিটা নেই, কাল থেকে আমি কিন্তু আমার স্যালারিটা পাবো না, তাহলে আমার সংসারের খরচটা কে চালাবে? এটা হচ্ছে কি ঠকবাজ থেকে গাউজার হয়ে গেল। তদন্ত সাপেক্ষে আমাদের যা তথ্য চেয়েছে আমরা কতবার তথ্য দিয়েছি তার কোনো শেষ নেই। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি ভ্রুক্ষেপ থাকতো তাহলে এইভাবে কখনো প্যানেল ক্যান্সেল করতো না। আপনি রায়ের পক্ষে থাকতে পারেন বা বিপক্ষে, কিন্তু আচমকা চাকরি হারানো এই শিক্ষক শিক্ষাকর্মীদের যে বিনা কারণে ঘোর অনিশ্চয়তার মুখে পড়তে হলো, সেটা অস্বীকার করার উপায় সত্যিই নেই। সত্যি সত্যি দিশেহারা ওরা। কি করবেন, কি করা উচিত, সেটা বুঝেই উঠতে পারছেন না। আমরা একটা আমব্রেলা, একটা ছত্রের আন্ডারে আসতে চাইছি, যাতে সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করে যেতে পারি কলকাতা। দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করব, দরকার হলে আমরা যে আমাদেরকে অন্যায়ভাবে এইভাবে বঞ্চিত করলো যে জাজ, ওদের এগেনস্টে আমরা একটা ফাইট করতে চাই। সরকারের সদিচ্ছার অভাবে এইটা কেসটাকে ভণ্ডুল করা হয়েছে, এবং বিচারপতিরা যতবার এসএসসি কমিশনকে চেয়েছে হলফনামা জমা করে, এসএসসির দোষে আমরা পথে বসতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টে একরকম হলফনামা দিচ্ছে, একক বেঞ্চে একরকম হলফনামা দিচ্ছে, আবার এখানে কি করছে ডিভিশন বেঞ্চে আলাদা হলফনামা দিচ্ছে। এটা সরকারের পুরো সদিচ্ছার অভাব হয়েছে, যাতে সবাইকে পথে বসতে হয়। এটা কি হচ্ছে সরকারের? এইটা আমরা কি মানবিক মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি? এটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, যাদেরকে চাকরি হারা আমরা পথে বসে আছি। কোথায় যাবো আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা ওখানে পিটিশন করবো, স্টে করাতে হবে, এই রায়কে বিবেচনা করে দেখতে হবে। এটা তো কোনো রায় হলো না, কোন যুক্তিতে সেটা হাইকোর্টকে তো বলতে হবে। আর এই ধর্নাতলায় এখন বঙ্গ রাজনীতির ভর কেন্দ্র। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা। ঘুরে ফিরে সেই ভুল, রাইট টু ব্লান্ডার। আবার এই যে এতগুলো ছেলে মেয়ে রাস্তায় বসলো চাকরি হারিয়ে, কার ভুলে? কে নেবে দায়? দেখুন, ভুল করলে তার সংশোধনের সুযোগ দেওয়া উচিত, সেই কথা মনে করালেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই হাইকোর্টের রায় ঢাকি সমেত বিসর্জন হয়েছে। সংখ্যাটা 25,753 জন। চাকরির গোটা প্যানেলটা বাতিল। নিয়োগ যে ভুল হয়েছে সেটা তো হাইকোর্টের রায় প্রমাণিত। আর সেই রায়ের একদিন পর ভোট প্রচারের মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে ভুল। আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিত। ভুল তো যে কোনো কেউ করে বলতে পারে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে। কি সহজ। মুখ্যমন্ত্রী বোঝালেন ভুল তার নয়, তিনি এর কোথাও যুক্ত নন। তাহলে ভুল কার? এসএসসি শিক্ষা দপ্তরের নজর এড়িয়েই এই ভুল, এত বড় ভুল। 25,753টা চাকরি চলে গেল। এ তো ছোটখাটো নয়, ভুলের ভুল ভুলাইয়া। দেখুন, চাকরি বাতিল নিয়ে আরো 2 অবস্থানের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন সোমবার চাকুলিয়ায় অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। বিপদে পড়ার দায়টা? বিপদে পাশে আছেন মুখ্যমন্ত্রী বলছেন প্রচার সভায়, সোমবারও বলেছেন, আজও বলেছেন। ভোটের মাঝে বিপদ যে ভয়ঙ্কর, বিলক্ষণ টের পাচ্ছেন দুঁদে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বিপদের ওপর তো আরেক বিপদ।
হাইকোর্টের রায়ে বলেছে টাকা ফেরাতে হবে বেআইনি চাকরি প্রাপকদের, সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে। সেই বিপদের কথাও তো মুখ্যমন্ত্রীর মুখে। তো মা ভাই বোনেরা আমার, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? দেখুন, প্রশ্নটা হচ্ছে চাকরি গেছে গোটা প্যানেলের, সেই প্যানেলে যোগ্যরাও রয়েছেন, সেখানে অযোগ্যদের থেকে যোগ্যদের সংখ্যাটাই অনেক বেশি। কিন্তু মুড়ি মিছরি সবাই এক হতে পারে? অভিজিৎ গাঙ্গুলি আজকে পশ্চিমবাংলার মেধাযুক্ত বেকার যুবকদের কাছে ভগবান প্রমাণ হয়েছে। যে লড়াই শুরু করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, আজকে ডিভিশন ম্যাচ তাতে সিলমোহর। পাশে তাকে থাকতে হবে না, তিনি তার নিজের ভাইপোর পাশে থাকুন। যদি কারো উপযুক্ত কারণ ছাড়াই চাকরি গিয়ে থাকে, তিনি তার ব্যবস্থা নিজে করবেন। এই মিথ্যাচারী নির্লজ্জ মুখ্যমন্ত্রী এর পদত্যাগ আমি দাবি করেছি। আসলো 25,000 ছেলে মেয়ের লক্ষ পরিবার, হাত নিষ্পিস করছে সবার, বলুন কাকে ধরিবার? অযোগ্যদের সাথে বাতিল, যোগ্য চাকরি যত, আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত। কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে, যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু যারা যোগ্য, যারা উপযুক্ত এবং যাদের নাম নিয়ে কোনো ডিসপিউট নেই, তাদের কেন অকারণে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে, তাদের কেন শাস্তির মুখে ফেলা হচ্ছে? কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। আদালতের প্রতি পূর্ণ আস্থা সম্মান জানিয়েও আমরা মনে করি ভোট চলাকালীন এই স্পর্শকাতর সময়ে ইচ্ছাকৃতভাবে জট পাকিয়ে একটি ইস্যু তৈরি করার জন্য পরিস্থিতিটা এই দিকে ঠেলে দেওয়া হলো। মুড়ি এবং মুরগি আলাদা করা যায়নি, মমতা ব্যানার্জি এটা করতে দেননি, যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণ তো দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে। এটাকে কি বলে জানেন? ঘোলা জল। এই ঘোলা জলে খপাত খপাত করে মাছ ধরতে নেমে পড়েছে সব পক্ষ। এখানে তৃণমূলের এই ঘোলা জলে মাছ ধরার ছিপটার নাম কি জানেন? যোগ্য। ওই যে মুড়ি মুরগির এক দর, এটাই তো বলছে বঙ্গের শাসক দল। আর বিরোধী বিজেপি, তাদের হাতিয়ার কি? ওই যে মাছ ধরার। তাদের পাখির চোখ মন্ত্রিসভার হেফাজত। ঠিক শুনছেন, মন্ত্রিসভার হেফাজত। বিরোধী দলনেতার নির্দিষ্ট নিশানা, সুপার নিউমেরারি পোস্টের অনুমোদনের তদন্ত। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে ক্যাবিনেট আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি। 5ই মে 2022 আমার কাছে কপি আছে, আমি সিবিআইয়ের কাছে কপি পাঠাবো ক্যাবিনেট নোটে যদি তাদের দরকার। ওই ক্যাবিনেট মিটিংয়ে যারা যারা উপস্থিত ছিলেন সব মন্ত্রী এবং আধিকারিককে আগে কাস্টডিতে নিতে হবে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি ডিভিশন বেঞ্চ। 5 মে 2022 সাল, সেদিন মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমেরারি পোস্ট বা বাড়তি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েও তদন্ত করতে বলেছে হাইকোর্ট। প্রয়োজনে সিবিআইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলা হয়েছে। তাতে বিপদ কি বাড়ল শাসকের? তাহলে গোটা প্যানেলের চাকরি বাতিল, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত, আর সেই সঙ্গেই জুড়ে গেল বোমা, রাজনীতির বোমা। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানিয়ে বলি, কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? রাজনৈতিক বোমা। সেখানেই 2 আর 2 4 করলেন মমতা ব্যানার্জি। মনে নেই
শনিবার মালদার রতুয়া সভা থেকেই তো বলেছিলেন বিরোধী দলনেতা, আগামী সপ্তাহের শুরুতেই বোমা পড়বে, রাজনীতির বোমা। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কুল কিরানা পাবে না। শনিবার রতুয়ায় বলেছিলেন বিরোধী দলনেতা। সোমবার রায় ঘোষণার পর চাকুলিয়ার মঞ্চ থেকে দুয়ে দুয়ে চার করলেন মুখ্যমন্ত্রী। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবচেয়ে ভালো রায় দিয়েছে কি? সুপার নিউমেরিক পোস্ট। আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। বিরোধী দলনেতার টার্গেট নির্দিষ্ট, তারপর থেকেই চলল। মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দিদি একটা স্লোগান দিয়েছিলাম মাঝে, বাংলা হাসছে, পাহাড় হাসছে, সমতল হাসছে, দিদিও হাসছে। এখন দিদির মুখ গোমড়া হয়ে গেছে, দিদিবার ধান্দা কম হয়, দিদির মুখ গোমড়া হয়ে যায়। ধরা উচিত তো ভাই, আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম। মুড়ি এবং মুড়কি আলাদা করা যায়নি, যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে। হ্যাঁ, সাধারণ মানুষই ক্ষিপ্ত এদের বিরুদ্ধে। এই গোটা যে একটা ইকোসিস্টেম কাজ করতে, তার মধ্যে জুডিশিয়ারির একটা পার্ট কাজ করেছে এতদিন, যেটা বোঝা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষদের দেখে। পলিটিক্যাল সিস্টেম এবং কিছু দালাল, এই তিনটে গোষ্ঠী একত্রিত হয়ে চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করে দিচ্ছেন। মমতা ব্যানার্জি এটা করতে দেননি। আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন এমন কিছু কিছু তথ্য আমাদেরকে দাও, সেগুলো তারা দেননি, যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণত দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে। এখানে বিজেপির কোনো নেতা বলেন যে আগামী সপ্তাহের শুরুতে ধামাকা হবে আর তারপর কোর্টের রায় হয়, তাহলে হয় বিজেপি অফিস থেকে কোর্টের রায়টা হয়ে এসছে, অথবা কোর্টের রায়টা টাইপ করার সময় বিজেপির সঙ্গে কথা বলা হয়েছে। তাহলে বোমা ইকুয়ালস টু চাকরি বাতিল। মুখ্যমন্ত্রী নিশানায় রাজনীতির বোমা আর বিরোধী দলনেতার টার্গেট সেদিনের ক্যাবিনেটে উপস্থিত মন্ত্রীদের হেফাজত। আর তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 26,000 জনের চাকরি বাতিল। 4 সপ্তাহের মধ্যে তারা বেতন ফেরাবেন কি করে? এই এক কলমের ভুলে যাও, সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিতে চলে গেলে আপনি ভাবতেন না? আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন। আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়বো। বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন। তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে, তাদের কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করেছে। তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেবো সেখানে ফেরত দিন। এ নিয়ে আমরা যা যা অভিযোগ করতাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে স্টেটমেন্ট দেবেন, তত প্রমাণিত হবে যে বিচার ব্যবস্থার একাংশের উদ্দেশ্য নিয়ে আমরা যে প্রশ্ন তুলেছিলাম, আমাদের প্রশ্ন একদম সঠিক ছিল। বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন। কি ওনার রুচির ব্যাপার,
আর বাকিটা ভোটের ফল বেরোনোর পর বোঝা যাবে। উনি দেখবেন জনগণ কি বলেন। এরপর চলুন এখান থেকে বেরিয়ে একটু ভল্টের দিকে তাকাই, কারণ অনেক মানিক্য উঁকি দিচ্ছে সেখানে। যিনি আলপিন টু এলিফ্যান্ট সবকিছু নিয়ে অনর্গল বলে যান, সেই দিলীপ ঘোষ নতুন কি করলেন দেখুন। ছোলা খাও আর গদা ঘুরাও, এটা হচ্ছে হনুমানজি। রোজ তো বিস্ফোরণ হচ্ছে, বোমা ফাটছে, এখন অ্যাটম বোম ফাটবে। ওরা পাড়ায় ফাটায় আর বাকিরা কোর্টে ফাটাচ্ছে, এদিকে ফাটাচ্ছে। এত থাপ্পড় খাচ্ছে কোর্টে গিয়ে, গা লাল হয়ে গেছে, তাও তখন লজ্জাও নেই। আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে, আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন। উনি যখন সিঙ্গুর মামলা জিতেছিলেন, কে ছিল তার পক্ষে? উনি কি কোর্টকে কিনে নিয়েছিলেন? তখন ঠিক ছিল যে হেরে গেছেন, ঠিক আছে, আরে অপকর্ম করবেন, ফল তো পাবেন, এখানেও পাবেন, ভগবানের কাছেও পাবেন। যারা সারা দেশের টেররিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে, শাহজাহানের মতো টেররিস্টকে কে পুষেছে, তাদেরকে কে মারবে? আর ইলেকশানে কোনো ইস্যু নাই, এখন প্রাণের ভয়, এই তাই পুলিশকে ফিট করেছে, এই বলো তাই বলো, এই সব সিম্প্যাথির ভোট চলে যায়। আমি মহিলা, সেটা চলে গেছে, আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে, আমার মাথা পেটেছে চলে গেছে, এখন আমাকে মারছে। আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে। যত দিন এগোচ্ছে আমার তো মনে হয় কীর্তি আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না, তার আগেই প্যাকিং হয়ে যাবে। সেটা তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে। এখানে সিপিএমের যে বন্ধুরা আছেন, আপনার আইডিওলজি ঠিক আছে, আপনার কাছে থাক। 30 বছর 40 বছর 50 বছর আপনার কমিউনিস্ট পার্টি করেছেন, ঠিক করেছেন, আপনার আইডিওলজি আপনার কাছে থাক। রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন মোদির হাত শক্ত করুন, এদের সরিয়ে দেবো, তারপরে ঝান্ডার রং দেখবো। উনি ঝান্ডা ছেড়ে সমর্থনের কথা বলেছেন, উনি কি ঝান্ডা ছেড়ে দাঁড়িয়েছেন? উনি ঝান্ডাটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে সব কথা বললে তবু দাঁড়ানো মানে হয়। উনি বরঞ্চ বিজেপির সমর্থকদের পারলে ডাক দিন, তারা যেন দিলীপ ঘোষকে ভোট দেয়, তারা আবার যেন তৃণমূলকে না দিয়ে দেয়। তৃণমূলের প্রতি অন্ধ বিরোধিতা থেকে সিপিএম এর লোকেরা, বামেদের লোকেরা বিজেপিকে ভোট দিচ্ছিল, রামবাম একটা কম্বিনেশন তৈরি করছিল, এটা তো আমরা বারবার বলেছি। তো ফলে দিলীপ ঘোষ যেটা বলছেন তাতে সেটাই প্রমাণিত হয়ে যাচ্ছে। যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন টিএমসিকে হারাবার জন্য, তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন, আমরা করে দেবো। লোকসভায় তো ওদের কোনো চান্স নেই, তাই বলছে আসুন টিএমসিকে হারাবার জন্য একসঙ্গে আসি, রাজনীতি চলতেই থাকবে। পশ্চিমবঙ্গ বেঁচে থাকলে, পশ্চিমবাংলার গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো। নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনি ঝান্ডা বাঁধতে পারবেন না, আপনি নমিনেশন করতে পারবেন না, আপনি ইলেকশন লড়তে পারবেন না, ভোট দিতে পারবেন না। এসব গোপন আতা বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, এটা তো আমরা স্লোগান দিয়ে বলছি। তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে, যতই কংগ্রেস সিপিএম বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করুক, বিজেপি সাকসেসফুল হবে না। এক রামে রক্ষে নেই, সঙ্গে জুটেছে রাজারাম। এই রাজারামের সৌজন্যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নিরাপত্তা কয়েক গুণ বেড়ে গেছে। শুনুন তরজা। বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো, আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দেয়। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা, কিভাবে করেছিলি, তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। পিসি বলছে আমরা খুন হতে পারি, কেন বলছে? কেন বলছে? তাদের বাড়ি যদি হামলা হয় নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না যে এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, 23,000 লোক 25,000 লোকের চাকরি গেছে, তারা তো আজকে দোরগোড়ায় কালীঘাটে গিয়ে তারা দাঁড়াবে, তারা আওয়াজ তুলবে, তখন কি করবে? এই জন্য নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে, এই জন্য আগে থেকেই বলছে আমি খুন হতে পারি। এইসব নাটক আমরা দেখেছি। চুরি করার পর তাকে যখন চোর ধরতে যাবে বলবে ষড়যন্ত্র।